হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি আলটিয়াম বাংলা পিসিবি ডিজাইন টিউটোরিয়ালের আরও একটি নতুন ভিডিওতে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আলটিয়াম ডিজাইনার সফটওয়্যার বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত পিসিবি ডিজাইন সফটওয়্যার, যা ইঞ্জিনিয়ারদের একটি ইউনিফাইড পরিবেশ প্রদান করে, যা পিসিবি ডিজাইন প্রক্রিয়াকে একটি বিস্তৃত দৃশ্য প্রদান করে। এর মধ্যে রয়েছে স্কেমেটিক, পিসিবি লেআউট, হার্নেস ডিজাইন এবং ডকুমেন্টেশনের সুবিধা, যা একজন ইঞ্জিনিয়ারের সমস্ত প্রয়োজন মেটাতে সক্ষম। ইঞ্জিনিয়াররা তাদের ডিজাইন সমূহ দক্ষতার সাথে হাই কোয়ালিটির পণ্য সরবরাহ করতে পারে। আলটিয়াম ডিজাইনার আধুনিক পণ্য ডিজাইনের জন্য একটি সম্পূর্ণ সমাধান প্রদান করে থাকে, যাতে মাল্টিবোর্ড ডিজাইন, মেকানিক্যাল কো ডিজাইন এবং হার্নেস ডিজাইনের মতো উন্নত প্রযুক্তি অন্তর্ভুক্ত করে, যার ফলে অতিরিক্ত সফটওয়্যারের প্রয়োজন হয় না। এছাড়াও যে কোনো ইলেকট্রনিক প্রজেক্টের জন্য এতে রয়েছে অ্যাডভান্স ডিজাইন টেকনোলজি, যার সাহায্যে খুব দ্রুত হাই কোয়ালিটি রাউটিং করা সম্ভব হয়। পিসিবি ডিজাইনের জন্য এলটিএম ডিজাইনারের আরো একটি চমৎকার সুবিধা হলো এলটিএম 365 এর সুবিধা। এলটিএম ডিজাইনার পারচেজ করলে এর সাথে এলটিএম 365 এর ফুল অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন। ডিজাইন রিভিউ, শেয়ারিং অন ওয়েব, এর সাহায্যে আপনার পিসিবি ডিজাইন রিভিউ সহ অ্যাডভান্স গাইডলাইন্স নিতে পারবেন প্রফেশনাল পিসিবি ডিজাইনারদের কাছ থেকে। এছাড়াও রয়েছে মেকানিক্যাল ডিজাইন, ইক্যাড, এমক্যাড ডিজাইন, সেন্ট্রালাইজ আউট স্টোরেজ, লাইব্রেরিজ এন্ড সাপ্লাই চেইন, টিম ওয়ার্ক, ম্যানুফ্যাকচারিং, কনটেক্সট ড্রাইভেন কমেন্টস, টাস্ক ম্যানেজমেন্টের মতো সুবিধাসমূহ রয়েছে এলটিএম 365 কমিউনিটিতে। পিসিবি ম্যানুফ্যাকচারিং এবং ডিজাইনের জন্য অনেক ক্ষেত্রে আমাদের কম্পোনেন্টসের ডিটেলস, প্রাইস, ইনফরমেশনের প্রয়োজন হয়। এর জন্য রয়েছে এলটিএম এর আরো একটি চমৎকার সুবিধা, সেটি হলো octopart.com। octopart হচ্ছে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট কম্পোনেন্ট পার্টস লিস্টের জন্য সার্চ ইঞ্জিন। তো এই ইঞ্জিনে আপনারা যে সমস্ত সুবিধাসমূহ পাচ্ছেন। octopart is free search engine for electronics parts and components. octopart is relied on by 16 million users globally. octopart gives user the ability to compare bulk pricing. octopart provides stock information across distributors. octopart provides historical inventory data for the last 3 months shown in a graph of an time part. octopart provides user with the ability to compare load times. octopart provides part documentation including data sheets and CAD models. octopart user can examine lifecycle information by parts. octopart user can examine compliance data. আমরা এই ভিডিওটির সাহায্যে শিখব কিভাবে ব্যাটারির জন্য চার্জার তৈরি করতে পারি। সাপোজ আমরা যদি 12 ভোল্টের জন্য চার্জার তৈরি করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের চার্জিং ভোল্টেজ প্রয়োজন হয় 14.4 ভোল্ট বা 14.4 ভোল্ট। আউটপুটটা যদি অ্যাডজাস্টেবল হয়, আমরা যখন ট্রান্সফরমার থেকে আউটপুট নেই, তখন কিন্তু আমরা জানি আউটপুট ভোল্টেজটা অনেক বেশি থাকে। কিছু কিছু ক্ষেত্রে 15, 16 বা 19 ভোল্ট পর্যন্ত চলে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে 14.4 ভোল্টে সেট করব আইসির মাধ্যমে, এবং সেখানে একটা ভেরিয়েবল থাকবে, আমরা সেটার মাধ্যমে আউটপুটটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। এবং যদি আমরা এটাকে 5 ভোল্টে সেটআপ করতে চাই, সেটাও পারবো। এবং এর আউটপুট হবে 5 ভোল্ট 3 এম্পিয়ার, যেটা আমরা এলএমআইসি ব্যবহার করলে কিন্তু 3 এম্পিয়ার বা 2 এম্পিয়ার ম্যাক্সিমাম পেতাম না, আমরা পেতাম 1 এম্পিয়ার। তো বুঝতে পারছেন, বেশ স্টেবল। এবং 12 ভোল্টও যদি আমরা সেটআপ করি, সেক্ষেত্রেও কিন্তু আমরা 2 এম্পিয়ারের উপরে আউটপুটটা নিতে পারছি। অর্থাৎ সহজভাবে যদি আমরা চিন্তা করি যে আমরা এই ভিডিওটির সাহায্যে 12 ভোল্টের ব্যাটারির জন্য একটি চার্জার তৈরি করব, সেই চার্জারের যে সার্কিট ডায়াগ্রাম, পিসিবি ডিজাইন কিভাবে করতে হয় তার A to Z নিয়ে হচ্ছে আমাদের এই ভিডিওটি। ফাইল, নিউ এবং প্রজেক্টে চলে যাব। এখানে আমরা আমাদের প্রজেক্টের নাম দিয়ে দিব ব্যাটারি চার্জার সার্কিট, দেন ক্রিয়েট। আমাদের এখানে নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা রাইট বাটন ক্লিক করব, অ্যাড নিউ টু প্রজেক্ট, এখান থেকে স্কেমেটিক। অলরাইট। এবং আমরা এটাকে চাইলে ফাইলটাকে সেভ করে ফেলতে পারবো। সো আমরা যেখানে চাই সেখানে কিন্তু আমাদের এই ফাইলটাকে সেভ করতে পারবো। আমি ডেস্কটপে রেখে নিউ ফোল্ডার ব্যাটারি চার্জার সার্কিট, আমরা এখানেও লিখে দিতে পারি শিট 4 এর জায়গায় ব্যাটারি চার্জার সার্কিট। আমাদের যে ফাইলটা সেটাকে আমরা মোটামুটি সেভ করে ফেললাম। এখন আমরা এইখান থেকে আমাদের যে কাজ করা সেটা শুরু করবো। একটা কাজ হয় যেটা হচ্ছে, আমরা যখন কম্পোনেন্টস এ যাই, এখানে কিন্তু সমস্ত কম্পোনেন্টস আমরা এলটিএম এ পাই না। তো এটার জন্য আলটিএম এর একটা সমাধান আছে, সেটাই আমরা এখানে দিয়ে শুরু করব। সেটা হচ্ছে, আমরা octopart এ যদি চলে যাই, octopart.com, octopart লিখে সার্চ করলেন। এরপর আমরা অপটো ইলেকট্রনিক্স, সো এই যে octopart.com, আমরা এই ওয়েবসাইটে চলে আসলাম। এখানে আসার পর আমরা এই সার্চ বারে সার্চ করব আমাদের যেই কোনো কিছু দরকার হোক, আইসির যে মডেল নাম্বার দরকার। সো আমরা এখানে LM2576 লিখে যদি সার্চ করি, এই যে দেখেন LM2576 আমাদের আইসি গুলো চলে আসছে। এই যে অ্যাডজাস্টেবল আইসি আছে, হ্যাঁ। এইখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, CAD মডেলস এ চলে যেতে হবে। CAD মডেলস আমরা সিলেক্ট করব। স্ন্যাপ ইডিএ নামে একটা অপশন পাবেন, এইখানে ডাউনলোডে ক্লিক করবেন। তারপর ডাউনলোডে সিলেক্ট করবেন, এখান থেকে এলটিএম অপশনটি আসবে। এখানে জাস্ট এলটিএম অপশনটা সিলেক্ট করে দিলেই অটোমেটিক্যালি দেখবেন আপনার যে লাইব্রেরি ফাইলটা সেটা ডাউনলোড হয়ে যাবে। সো লাইব্রেরি ফাইলটা এই ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট। সো আমি আপনাদের জন্য আরেকটা কাজ করব, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লাইব্রেরিগুলো প্রয়োজন হবে আপনাদের, সেগুলো আমি একটা ফোল্ডার করে
দিয়ে দিব। এতে করে আপনারা খুব সহজে সেই লাইব্রেরি ফাইলগুলোকে ডাউনলোড করে আপনারা ইনস্টল করে নিতে পারবেন এবং আমার মতো করে সার্কিট ডায়াগ্রামটা ডিজাইন করতে পারবেন বা প্র্যাকটিস করতে পারবেন। অলরাইট? আচ্ছা, লাইব্রেরি কিভাবে এড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কম্পোনেন্টস এ যাবেন। ৩ টা দাগ দেয়া আছে। অপারেশনস এখানে সিলেক্ট করবেন। এখানে দেখতে পাবেন ফাইল বেসড লাইব্রেরি প্রেফারেন্সেস এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে ইনস্টল অপশন আছে, এড লাইব্রেরি অপশন আছে, সার্চ পাথ আছে। সো আমরা এড লাইব্রেরি সিলেক্ট করব। ডেস্কটপে রেখেছি পাওয়ার সাপ্লাই লাইব্রেরি এই ফোল্ডারটা আপনারা পেয়ে যাবেন। এটাকে আপনারা একত্রে সিলেক্ট করে ওপেন করে ফেলবেন। এরপর ক্লোজ করে দিবেন। এখন এই ফাইলগুলো কোথায় পাবেন? সো এই যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন মিসকলেনিয়াস ডিভাইস এর উপরে এই যে এখানে দেখেন প্রতিটা নামের কিন্তু আমাদের যে কম্পোনেন্ট গুলো প্রয়োজন সেগুলো কিন্তু এখানে এড হয়ে গেছে। প্রথমে আমাদের যে কম্পোনেন্টটা প্রয়োজন হবে আই থিংক আমরা এটাকে এখানেই পেয়ে যাব 1N5408 এই যে দেখেন আমরা এটা পেয়ে গেছি এখানে। এখানে আমরা ২ টা ডায়োড প্লেস করে ফেলবো। এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে দিলেই হচ্ছে। আমরা এদেরকে একটু সিলেক্ট করে নিচ্ছি। কন্ট্রোল ডাব্লিউ প্রেস করে হচ্ছে আমরা এদের ওয়্যারিং এর যে কানেকশনটা সেটা করে ফেললাম। তাদের জন্য এইখানে হচ্ছে আমার মাউসের যে ক্লিক অপশন গুলো আপনারা এখানে দেখতে পাবেন। এরপর এখানে আমাদের আরেকটা জিনিস প্রয়োজন হবে সেটা হচ্ছে কানেক্টর। তো আমরা এখানে দেখি আমাদের 3 পিন গ্রিন কানেক্টর গুলো আছে। এইটা আমরা এটাকে প্লেস করে দিলাম। এদেরকে আরেকটু কাছাকাছি নিয়ে উপরের দিকে আমরা এই গ্রিন কানেক্টরটাকে সেটআপ করে দিলাম। পর কন্ট্রোল ডাব্লিউ ওয়্যারিং গুলো আমরা একের সাথে একটা কানেকশন করলাম, 2 এর সাথে একটাকে কানেকশন করলাম। আর এখান থেকে আমরা একটা তারকে বের করে নিব মূলত বাহিরের দিকে। এরপর আমরা রাইট বাটন ক্লিক করলাম। এইখানে মূলত আমরা গ্রাউন্ড সাপ্লাই দিব। এখানে গ্রাউন্ড আছে। আমরা এখান থেকে গ্রাউন্ডটাকে এটার সাথে কানেকশন করে দিলাম। দেখেন এখানে আমাদের জাস্ট যে কানেকশনটা হলো আমরা এখানে ট্রান্সফরমারের যে ৩ টা আউটপুট প্রান্ত থাকবে ১২ ভোল্টের ট্রান্সফরমারে। তো আমরা একে হচ্ছে এক রঙের যে আউটপুটটা থাকে সে তারটা কানেকশন করব। ২ এ হচ্ছে অন্য রঙের যে তারটা থাকে আর সিমিলার রঙের ধরেন ব্লু রঙের ২ টা তার আছে। ১ এবং ৩ এ কানেকশন করবেন। আর মাঝখানে ইয়েলো বা সাদা সেটাকে আপনারা ২ নাম্বার পিনে কানেকশন করে দিলেন। অলরাইট, এই হচ্ছে আমাদের এখানকার কানেকশন ডায়াগ্রাম। এখন এটাকে আমরা এটা থেকে আউটপুট নিব। তো তার জন্য আমাদের প্রয়োজন হবে একটা ২২০০ মাইক্রোফ্যারাড ২৫ ভোল্টের ক্যাপাসিটর। এর সাহায্যে আমাদের যে কাজটা হবে আমাদের যে এই আউটপুটটা এখানে যদি সামান্য কিছু এসি থাকে সেটাকে আমরা ফিল্টারিং করে ফেলতে পারবো। আমরা এটাকে প্লেস করে ফেলছি। এটাকে রোটেট করতে হবে। আমরা এখান থেকে রোটেট সিলেক্ট করে নিব। রোটেট সিলেকশন যতবার সিলেক্ট করব অতবার এটা রোটেট হবে। দেন সিমিলার কন্ট্রোল ডাব্লিউ প্রেস এন্ড আর প্রতিবার গ্রাউন্ড দিয়ে দিবেন। এগুলো অটোমেটিক এই গ্রাউন্ড গুলো ইউজ করলে অটোমেটিক্যালি আপনার প্রত্যেকটা গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড কমন হয়ে যাচ্ছে। ডিজাইনটা সহজ হচ্ছে। না হয় আপনি এখান থেকে তার টেনে এখানে কানেকশন করবেন। ওটা অতটা প্রফেশনাল লাগে না। এরপর আমাদের একটা ১০৪ আ ক্যাপাসিটর প্রয়োজন হবে। দেখেন আপনাদের জন্য আমি লাইব্রেরিটা তৈরি করাই আমার জন্য সুবিধা, আপনাদের জন্য কিন্তু সুবিধা। আপনারা চাইলে খুব সহজে কিন্তু এখান থেকে এই লাইব্রেরি গুলোকে ব্যবহার করতে পারবেন। দিয়ে দিই আবার পূর্বের মতো। এখন আমাদের প্রয়োজন হবে আইসি। আমরা এখান থেকে আইসিটা নিয়ে নিব। ২ টা আইসি আছে। একটা হচ্ছে LM2596 আরেকটা হচ্ছে 76। আমি 96 টাই এখানে প্রেফার করছি বা আমি নিচ্ছি। আইসিটা নিলাম। আইসির একটু বিষয়ে চেঞ্জ আছে। আপনারা ডাউনলোড করার সময় এই বিষয়টা একটু কনফার্ম করে নিবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি ৬ টা পিন, হ্যাঁ? আর মূলত আপনারা প্র্যাকটিক্যালি এই আইসি গুলো পাবেন ৫ পিন। ঠিক আছে? এখানে আছে ৬ পিন কিন্তু আপনারা পাবেন ৫ পিন। তো এই ৫ পিনের যেটা এবং ৬ পিনের যেটা এই ২ টা আইসির মধ্যে একটা পার্থক্য। আপনার ৫ আর ৩ থাকবে। ৬ থাকবে না। অর্থাৎ ৬ নাম্বার পিনটাই থাকবে। তো এখানে জাস্ট একটা গ্রাউন্ড বেশি এবং এই পিনটা মেবি এটা ইন্টারনাল থাকতে পারে বা এক্সটার্নাল থাকতে পারে, হ্যাঁ? তো অর্থাৎ সহজভাবে বলি আরেকটু সেটা হচ্ছে যে আপনার এই আইসির যদি ৫ পিন হয় একই কানেকশন, ৬ পিনের হলে একই কানেকশন, ৬ নাম্বার পিনটা জাস্ট ৩ নাম্বার পিনের সাথে কমন করে দিবেন। ব্যাস আর টেনশনের কোনো কিছু নাই। এইটাকে আমরা জাস্ট একটু জুম আউট করে নেই। উপরের দিকে দিয়ে দিলাম। আইসিটাকে আমরা একটু উপরের দিকে নিয়ে নিলাম। এখন এই আইসি দেখেন ১ নাম্বার হচ্ছে ভিইন। নাম্বার ভিইন এবং আমাদের এই যে আমরা ক্যাপাসিটর কানেকশন করেছি, পিনটাকে আমরা ইনপুট করে দিব। এই যে আমরা ১ নাম্বারে ভিইন দিয়ে দিলাম। ৩ আর ৬ গ্রাউন্ড এখানে আমরা এদেরকে গ্রাউন্ড করে দিলাম। এখান থেকে একটা গ্রাউন্ড নিয়ে নিব। কন্ট্রোল ডাব্লিউ খুব সহজ কিন্তু এটা সার্কিট ডায়াগ্রামটা। জাস্ট একটু বোঝার বিষয় এবং ১-২ বার প্র্যাকটিক্যালি কাজ করবেন তাহলে পেরে যাবেন। এরপর আমাদের এই যে ৫ নাম্বার পিন এটাকেও আমরা গ্রাউন্ড করে দিব। আর এটা হচ্ছে ফিডব্যাক এবং ২ নাম্বারটা হচ্ছে আউট। আমাদের এই ২ নাম্বার পিনের এখানে কিছু কাজ আছে এবং এইখানে ১ নাম্বার আমরা চাইলে একটা ক্যাপাসিটর ব্যবহার করতে পারি, না ব্যবহার করলেও চলে। আ ১০০ মাইক্রোফ্যারাড ২৫ ভোল্টের আমরা এখানে একটা ক্যাপাসিটর ইউজ করে দেই। ১০০ মাইক্রোফ্যারাড ২৫ ভোল্টের একটা ক্যাপাসিটর আমরা এখানে প্লেস করে দেই। আমরা যেহেতু এখানে রোটেট সিলেক্ট করা আছে এখানে ক্লিক করলেই ঘুরবে এটা। এবং এটাকে আমরা উপরের দিকে কন্ট্রোল ডাব্লিউ এখান থেকে এখানে কানেকশন করে এখানেও আমরা একটা গ্রাউন্ড সাপ্লাই দিয়ে দিই। ২ নাম্বার পিন থেকে আমাদের একটা ইন্ডাক্টর কানেকশন করতে হবে। সো আমরা এখানে ইন্ডাক্টর নিয়েছি। এই যে 100
মাইক্রো হেনরি। আমরা এখানে একটা ইন্ডাক্টর প্লেস করে দিব। ২ নাম্বার পিনের সাথে আমরা এটাকে কানেকশন করে দিব। এখন আমাদের এই ২ নাম্বার পিনে একটা আ ক্যাপাসিটর ইউজ করতে হবে। এটা হচ্ছে ১০০০ মাইক্রোফ্যারাড ৫০ ভোল্ট। আর এগুলোর মান কিছুটা কম বেশি হলে সমস্যা হয় না। আউটপুট প্রপারলি পাওয়া যায়। তারপর চেষ্টা করবেন আমি যে মানগুলো ব্যবহার করছি এগুলো ব্যবহার করার। এটাকে গ্যাপে যদি প্লেস করতে পারি তাহলে আমাদের ডিজাইনটা একটু সুন্দর লাগবে। ওকে। হ্যাঁ, গ্যাপে এটা সেটআপ হয়ে যাবে। হ্যাঁ, অটোমেটিক্যালি বসে গেছে এইখানটায়। আমি এটাকে কানেকশন করে দিলাম। রাইট? সো আমাদের এখানে ক্যাপাসিটরটাও এড হয়ে গেল। এরপর আমাদের প্রয়োজন হবে রেজিস্টর। একটা নরমাল রেজিস্টর আর একটা ভেরিয়েবল রেজিস্টর প্রয়োজন হবে। এখানে আমরা একটা ভেরিয়েবল রেজিস্টর খুঁজবো। মিসকলেনিয়াস ডিভাইস যে এখানে মেবি আমরা রেজিস্টর পেয়ে যাব। RES রেজিস্টর লিখে যদি সার্চ করি, এই যে এখানে রেজিস্টর আছে। অ্যাডজাস্টেবল রেজিস্টর 1 কে আমরা পেয়েছি। এটাকে আমরা বাড়িয়ে নিলেই হলো। আমরা এটাকে রোটেট করে দিব এন্ড কন্ট্রোল W এখানে দেন আমাদের একটা 1K রেজিস্টর প্রয়োজন হবে। নরমাল রেজিস্টর আরকি। একটু দেখে নিই আমরা। এইটাকে আমরা প্লেস করব এবং এটাকে আমরা রোটেট করব। আল্টিমেটলি একটা বিষয় হয় যে এই রেজিস্টর গুলো আসলে আমরা ওয়াটেজটা দেখা উচিত ছিল। আপনারা চেষ্টা করবেন অক্টোপাড থেকে রেজিস্টর গুলো ডাউনলোড করার। আসলে আমার হাতে সময় কিছুটা কম ছিল। এ কারণে এই রেজিস্টর গুলো আসলে খোঁজাখুঁজির সময়টা পাই নাই। তো আপনারা এটাও একটু খুঁজে নিবেন। তাহলে এই রেজিস্টর গুলো আপনার যে ডিজাইনের সাথে ম্যাচ করবে সুন্দর। সো আমরা এখানে আরেকটা গ্রাউন্ড নিব। এন্ড কন্ট্রোল W এন্ড কানেকশন। এবার আমাদের লাস্ট একটা কাজ কন্ট্রোল W আমরা এই ফিডব্যাক যে আছে এখান থেকে একটা ওয়্যারকে সরাসরি আমরা এইখান থেকে দেখেন এই তারের সাথে কিন্তু কানেকশন হবে না। এদিক দিয়ে নিয়ে আসবেন এবং এইখানে কানেকশন করে দেবেন। এখন আমাদের প্রয়োজন হবে 2 পিন কানেক্টর যেটা আমরা এখানে ডাউনলোড করা আছে আই থিংক। এই 2 পিন গ্রিন কানেক্টর এটা আমরা প্লেস করে দিব। এখান থেকে কন্ট্রোল W এটা হচ্ছে আমাদের আউটপুট দিবে এই প্রান্তটা। আর এই প্রান্তের সাথে আমরা একটা গ্রাউন্ড টার্মিনাল এড করে দেই। তাহলে আমাদের আউটপুটটাও সুন্দর মতো হয়ে গেল। আমরা কন্ট্রোল W একটু ঘুরিয়ে নিলাম। ওকে। এই হচ্ছে আমাদের ওভারঅল সার্কিট। আমরা এটাকে মাঝামাঝি নিয়ে আসি বা আমরা চাইলে এই নিচে আরেকটা কোনো এই রিলেভেন্ট আরো কিছু যেমন ধরেন আমরা ব্যাটারির জন্য চার্জ কন্ট্রোলার অটো কাট চার্জ কন্ট্রোলার ইউজ করতে পারি। হুম? সেই ক্ষেত্রে আপনি এখানে একটা অটো কাট চার্জ কন্ট্রোলার সার্কিট ডিজাইন করতে পারেন। আমরা আগের ভিডিওতে কিন্তু একটা অটো কাট চার্জ কন্ট্রোলার সার্কিট ডিজাইন করেছিলাম। সো আপনারা চাইলে ওইটা ফলো করে এটার সাথে এড করে দিতে পারেন। এখন যেটা হলো যে আমরা কিন্তু এখানে জাস্ট ব্যাটারি চার্জ দেওয়ার জন্য যেই প্রক্রিয়া প্রয়োজন সেই প্রক্রিয়াটা এখানে আমরা সেটআপ করলাম বা বলতে পারি আমরা একটা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই সেটআপ করলাম। কেন? আপনি এখানে সর্বোচ্চ ৪০ ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন এই যে এখানে, হ্যাঁ? ট্রান্সফরমার পর থেকে এখানে ৪০ ভোল্ট পর্যন্ত দিতে পারবেন। আর আউটপুটে 3 পয়েন্ট আই থিংক 3.2 ভোল্ট থেকে শুরু করে এটা ভেরি করে আপনি উপর পর্যন্ত নিতে পারবেন। ৩০ ভোল্ট বা ৩৫ ভোল্ট পর্যন্ত নিতে পারেন। কিন্তু আমাদের দরকার কত? যদি আমরা ১২ ভোল্টের ব্যাটারির জন্য চার্জার তৈরি করি ১৪.৪ ভোল্ট। তবে আমরা কিন্তু এখানে কোনো অটো কাট সিস্টেম রাখি নাই। যদি আপনারা চান এই সিস্টেমটার মধ্যে আমরা একটা অটো কাট সিস্টেম যদি এড করে দেই তাহলে আমাদের অটো কাট চার্জ কন্ট্রোলার হয়ে গেল। অর্থাৎ ব্যাটারির জন্য অটো কাট চার্জ কন্ট্রোলার। যদি আপনারা চান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন তখন কিন্তু আমরা এই অটো কাট চার্জ কন্ট্রোলার সিস্টেমটা রাখবো। এখন দেখেন আমাদের সার্কিট হয়ে গেছে। আমরা এক কাজ করি এই সার্কিটটাকে পিসিবি তে কনভার্ট করব। তার জন্য আমরা এখানে চলে যাব টুলস এ। টুলস থেকে অ্যানোটেশন, অ্যানোটেশন থেকে কুইক অ্যানোটেশন নামে একটা অপশন আছে। অ্যানোটেট স্কিমেটিক কুইকলি। আমরা এখানে সিলেক্ট করব, ইয়েস করব। লাল দাগগুলো চলে গেল। অলরাইট। দেন আমরা ফাইলটাকে আবার সেভ করব। করার পর আমরা এইখানে যে কাজটা করতে হবে ব্যাটারি চার্জার সার্কিট আমাদের প্রজেক্টে এড নিউ টু পিসিবি এটা এড করে দিতে হবে। এরকম আসার পর আমরা উপর থেকে আমাদের আবার এখানে চলে আসব। ডিজাইনে সিলেক্ট করার পর আপডেট পিসিবি ডকুমেন্ট পিসিবি1 এখানে দেখেন। এখানে পিসিবি1 মানে এখানে আমাদের পিসিবি1 ই আছে। ডট পিসিবি ডক যদি এরকম লেখাটা আসে তার মানে আমাদের কাজ মোটামুটি ওকে। আচ্ছা আমাদের এই পিসিবি ফাইলটাকে আগে সেভ করে নিতে হবে। আমাদের পিসিবি ফাইলটাকে আমরা সেভ করে নিলাম। এটা মাথায় রাখবেন। সেভ করার পর আমরা আবার স্কিমেটিক এ যাব, ডিজাইনে যাব, আপডেটে যাব। এইখানে আসার পর এখন আমাদের এই পার্টস গুলো আসলে চেক করে দেখবে যে এগুলো আসলে যে চেঞ্জ গুলা করলাম এদের ভ্যালিডেট আছে কিনা। আমরা ভ্যালিডেট চেঞ্জ এ দিলাম। প্রত্যেকটা কিন্তু আমরা এখানে গ্রিন সাইন দেখতে পাচ্ছি। যদি এখানে আপনার রেড কালার ক্রস আসে তাহলে কিন্তু হবে না। ওটাকে চেঞ্জ করতে হবে ফার্স্ট। তারপরে এক্সিকিউট চেঞ্জেস এন্ড ক্লোজ। আমাদের এখানে পার্টস গুলো চলে আসছে। এই যে দেখেন। আমরা কিন্তু ইচ্ছাকৃতভাবেই মেক্সিমাম কম্পোনেন্ট গুলোকে এসএমডি আকারে নিয়েছি। এতে আমাদের ডিজাইনটা যাতে সুন্দর হয়। আপনারা চাইলে এসএমডি ছাড়াও কম্পোনেন্ট নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা উপরে সিলেক্ট করে উপরের অংশটাকে কাট করে দিলাম। আমরা এই ফাইলটাকে সেভ করে নিলাম। এই বোর্ডের যেকোনো এক পাশ থেকে আমরা আমাদের যে ডায়াগ্রামটা সেটাকে আসলে সাজিয়ে নিতে পারবো। হ্যাঁ? যেমন আমরা ১ম এ ট্রান্সফরমারকে এই পাশ থেকে হচ্ছে ইনপুট করাবো। তো আমরা এদেরকে সিলেক্ট করে রোটেট করব। তো এই ক্ষেত্রে রোটেট হচ্ছে ১ম সিলেক্ট এন্ড এখান থেকে রোটেট সিলেকশন উল্লেখ করে দিতে হবে কত ডিগ্রি, 90 ডিগ্রি।
দেন আপনার এখানে সিলেক্ট করতে হবে। সিলেকশন হয়ে গেল। এখন আমরা এখানে যেহেতু এইখানে এভাবে নিয়েছি, আমরা এখান থেকে ডায়োড গুলোকে কানেকশন করব। এই যে আমাদের ডায়োড, এই যে একটা ডায়োড। আমরা যদি সব কয়টা কম্পোনেন্টস কে এসএমডি আকারে নিতে পারতাম, তাহলে দেখতে আরো সুন্দর হতো। সময়ের বিষয় ছিল এসএমডি কম্পোনেন্ট গুলোকে আসলে এরেঞ্জ করা। আপনারা একসাথে এসএমডি করেও কিন্তু আপনারা করতে পারবেন। কোনো অসুবিধা হবে না। এরপর আমরা এটাকে রোটেট করব -90 ডিগ্রি অ্যান্ড সিলেক্ট। একটা বিষয় আমাদের এখানে চেঞ্জ করতে হবে একটা জিনিস। কন্ট্রোল এস। এই যে রেজিস্টরটা আমরা ইউজ করেছি ভেরিয়েবল রেজিস্টর। কিন্তু ভেরিয়েবল রেজিস্টর হয় নাই, হ্যাঁ? নরমাল রেজিস্টর চলে আসছে। তো নরমাল রেজিস্টর দিয়ে তো আমাদের কাজ নাই। এটাকে আমরা চেঞ্জ করব। তার আগে আমরা এই জিনিসগুলোকে আগে সুন্দর মতো সেটআপ করে নেই। এগুলোকে আমরা পরবর্তীতে আপগ্রেড করতে পারবো। এখন আমরা স্কেমেটিক এ যাই। আমাদের এই রেজিস্টরটা একটু ঝামেলা করছে। তো আমরা এই ভেরিয়েবল রেজিস্টরটাকে রিপ্লেস করব। ভেরিয়েবল রেজিস্টরটা বর্তমানে ব্যবহার করছি। ওকে। সো আমরা ভেরিয়েবল রেজিস্টরটাকে কানেকশন করে দিলাম। আরেকটা জিনিস আমাদের এখানে কানেকশন করার প্রয়োজন ছিল। সেটা আমার মনে ছিল না। আমরা এটাকেও কানেকশন করে ফেলি। 1N54 1N5822 একটা ডায়োড। এটাকে আমরা এখানে প্লেস করে দিব এবং এটাকে আমরা রোটেট করে দিব। কন্ট্রোল ডব্লিউ। সো এটা একটু ব্যতিক্রমধর্মী হয়ে গেছে। সো আমরা এটাকে রাখলাম। সমস্যা নেই। এটাও ডায়োড সিম্বলই দেখানো হচ্ছে। সো আমরা যদি পরিবর্তন করা দরকার হয় আমরা আবার পরিবর্তন করতে পারব। কোন অসুবিধা নেই। এটাকে আমরা সেভ করব অ্যান্ড ডিজাইন থেকে আবার আপডেট। এখানে অটোমেটিক ক্রিয়েট কম্পোনেন্টস লিঙ্ক আরেকটা হচ্ছে ম্যানুয়াল। সো আমরা এখানে অটোমেটিক দিয়ে দিলাম। কম্পোনেন্ট লিঙ্কস মডিফাই। ওকে। সো আমরা এইখানে আমাদের ভ্যালিডেট চেঞ্জ, এক্সিকিউট চেঞ্জ অ্যান্ড ক্লোজ। এই যে এইখানে আমাদের আরো ২ টা কম্পোনেন্ট যে ছিল, এটা আবার নতুন করে এড হয়ে গেছে। আমরা উপরের কভারটাকে ডিলিট করে দিলাম। এই ভেরিয়েবল রেজিস্টার এখানে নিয়ে আসলাম। আর এটাকে এখানে সো দেখা যাক আমরা এইটাকে এদিকে গ্যাদারিং না করি। এটাকে আমরা সিলেক্ট করার পর রোটেট 90 ডিগ্রি অ্যান্ড ওকে। এই ২ টার গ্যাপে আমরা এটাকে প্লেস করা যায় কিনা? আমরা রোটেট করে দেই। ওকে। এটা এখানে আর এটা এখানে। এইভাবে আমরা এটাকে মোটামুটি ডিজাইনটাকে কমপ্লিট করা যাক। ওকে। সো আপনারা আরো সময় নিয়ে করবেন তো আরো সুন্দর হবে। সো আমি একটু ঝটপট তাড়াহুড়া করলাম। ভিডিও এমনিতেই অনেক বড় এবং অনেক লম্বা চড়া হয়ে গেছে। সো আমরা এখান থেকে আবার যাবো। আমরা রাউটিং এর কাজটা করে ফেলবো। তার জন্য রাউটে যাবো। রাউট থেকে হচ্ছে আমাদের অটো রাউট করব। এই যে অটো রাউট এখান থেকে অল। সো চেষ্টা করবেন ম্যানুয়াল ভাবে রাউট করার। অল্প যদি কম্পোনেন্টস থাকে সেটা দেখতে সুন্দর লাগে। আমরা এখান থেকে রাউট অল করে দিলাম। সো আমাদের এই প্রত্যেকটা কাজের রাউটিং কিন্তু হয়ে গেছে। আমরা এটাকে ক্লোজ করে দেই এবং এগুলোকে চাইলে কিছুটা এবং এইখানে দেখতে পাচ্ছেন লেয়ার গুলো, এগুলো কিছুটা আপনি চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এই জায়গাগুলো না এভাবে একটু অ্যাডজাস্ট করে দিলে ভালো হবে। তারপরে এগুলো যে কাছাকাছি চলে আসছে খুব, একটু দূরে থাকলে এই সমস্ত ডিজাইন গুলো সুন্দর লাগবে। আচ্ছা এইখানে একটা সমস্যা দেখতে পাচ্ছি অটো রাউট দেওয়ার পর আমাদের এই যে C2 ক্যাপাসিটরটা এটা আসলে প্লেস হচ্ছে না। সো আমাদের এটা আসলে সিলেকশনটা হয়তো কোনো কারণে ভুল হয়েছে। সো আমরা C2 টা যদি দেখি আ C1 এই C2 অর্থাৎ আ সিরামিক ক্যাপাসিটর যেটা। সো আমি আপাতত এটাকে চেঞ্জ করার যে ঝামেলা এখানে আর যাচ্ছি না। সো আপনি এটা চেঞ্জ করে নিবেন। আমি আপাতত এখান থেকে এটাকে বিদায় করে দিলাম। ওকে। সো ডিলিট করার পর আর এইখানে আমরা আরেকবার রাউট দিয়ে দেখি কি হয়। অটো রাউট ডিফল্ট 2 লেয়ার বোর্ড। সো এখন মোটামুটি হয়েছে। এখন মূলত আমাদের যে এই বোর্ডটা অনেক বড় বোর্ড নিয়ে নিয়েছি না আমরা এখান থেকে যতটুকু কম্পোনেন্টস আছে অতটুকুতে বোর্ড সেটআপ করব। তার জন্য আমরা যাব ভিউ, ভিউ থেকে হচ্ছে বোর্ড প্ল্যানিং মোড। এখান থেকে আমাদের বোর্ড প্ল্যানিং করতে হবে। তারপর হচ্ছে ডিজাইন এই রিডিফাইন বোর্ড শেপ এটা সিলেক্ট করব। এরপর আমাদের যতটুকু এরিয়া দরকার আমরা অতটুকু সিলেক্ট করব। আমি জাস্ট একটু সাইড গুলো একটু কাটিং করলাম। ওকে। সো এই হচ্ছে আমাদের বোর্ড তৈরি হয়ে গেল। এখন আমরা ভিউ তে যাব। ভিউ থেকে হচ্ছে 2D লেআউট। এ হচ্ছে আমাদের 2D লেআউট। আর ভিউ থেকে হচ্ছে 3D লেআউট হচ্ছে আমাদের এইরকম। সো এইখানে একটা জিনিস দেখেন আমাদের এই যে ডায়োড যেটা, হ্যাঁ? এই ডায়োডের
3D সিম্বলটা কিন্তু ঝামেলা করছে। সো এটা হলে আসলে যে আমাদের ডিজাইনের সমস্যা হচ্ছে তা কিন্তু না। ডিজাইন ঠিকই থাকবে। কিন্তু প্রবলেম যেটা যে এটা দেখার সৌন্দর্যটা আরকি ভাল লাগছে না। সো এটাও কিন্তু এডিট করা যায়। আমরা পূর্বের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে 3D কম্পোনেন্ট যদি প্রপার প্লেস না হয় তাহলে সেগুলোকে কিন্তু খুব সুন্দর মতো প্লেস করা যায়। যাই হোক এই হচ্ছে আমাদের পুরো সার্কিট ডায়াগ্রাম যেটা আমাদের পুরোপুরি ডিজাইন হয়ে গেছে। এখন মূলত আপনি যদি চান যে হ্যাঁ, আমাদের এই সার্কিটে আসলে 3D ভিউটা ভালো হয় নাই। জাস্ট 2D ভিউ হচ্ছে এটা। এটা কিন্তু পারফেক্ট হয়েছে। আপনারা এই যে লেয়ার গুলো এগুলোকে চাইলে একটু মোটা করে দিতে পারেন এই লেয়ার গুলো। জাস্ট এটা ডাবল ক্লিক করবেন। এখানে প্রপার্টিস আসবে। এখানে 10 মিলি আছে। আপনি এখানে 20, 30 যেটা চান আপনি সেই মিলি অনুযায়ী সেট করে দিতে পারবেন। সেট করার পর আপনি চাইলে এইটার যে ফাইল আছে যেমন ধরেন বিভিন্ন রিপোর্ট ফাইল আছে সেগুলো যদি বিল অফ ম্যাটেরিয়াল ফাইল দরকার হয়, এখান থেকে বিল অফ ম্যাটেরিয়াল ফাইল নিতে পারছেন। এরপর আপনি যদি চান যে এটা অনলাইনে কোনো চায়না বা বিভিন্ন জায়গা থেকে আপনি এটার যে গার্বার ফাইল আছে সেটা জেনারেট করে আপনি অর্ডার করবেন সেটাও পারবেন। আপনি যে এখানে ফাইলে যান, ফাইল থেকে হচ্ছে ফেব্রিকেশন আউটপুট এখান থেকে গার্বার ফাইলস অপশন পাবেন। তো এখান থেকে গার্বার ফাইলটাকে এপ্লাই করে দেন। আপনার কোন ধরনের দরকার ইঞ্চি বা মিলিমিটার সেটা আপনি এপ্লাই করে দিলে আপনার গার্বার ফাইলটাও কিন্তু জেনারেট হবে। ওকে? সো গার্বার ফাইল কিভাবে জেনারেট করতে হয় এটার উপর কিন্তু সেপারেট একটা ভিডিও আছে। আল্টিয়াম ডিজাইনের আপনারা যে পূর্বের ভিডিওগুলো সেগুলো চেক আউট করলে পেয়ে যাবেন। সো গাইস এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আশা করি ভিডিওটি থেকে নতুন কিছু শিখতে পেরেছেন। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।